প্রিয় শিক্ষার্থী, একাদশ ও দ্বাদশ শ্রেণীর, ইতিপূর্বে তোমাদেরকে ষষ্ঠ অধ্যায় থেকে 2টি লেকচার দেওয়া হয়েছে। থিওরিটিক্যাল 2টা লেকচার ছিল। তো আজকে তোমাদেরকে মূলত যে পরীক্ষায় যে অঙ্কগুলো আসে আমাদের বা বিভিন্ন অনুপাতগুলো যে আসে সেই প্রায়োগিক বিষয়বস্তু নিয়ে মূলত আজকে শুরু করছি, এবং আশা করি এই যে অনুপাতগুলি পরীক্ষায় আসে সেগুলো নিয়েই কথা বলবো এবং তোমরা সেগুলোর প্রতি মনোযোগ রাখবে। এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি এই অনুপাত বিশ্লেষণের অঙ্ক দেখানোর আগে বা আলোচনা করার পূর্বে সামান্য একটু বিষয়ে কথা বলে নিই যে অনুপাত বিশ্লেষণটিকে যে বা বিভিন্ন যে আমাদের যে আর্থিক বিবরণ বিশ্লেষণ আছে সেগুলোকে আমরা 2টা ভাগে ভাগ করি। অর্থাৎ আমি এখন যেটা নিয়ে কথা বলছি সেটা হলো শ্রেণী বিভাগ নিয়ে। তো 2টা শ্রেণীতে প্রথমত বিভক্ত করা হয়। একটা হলো উৎসের ভিত্তিতে, উৎস যেখান থেকে তোমার তথ্যগুলা উৎপত্তি হয়, সেই উৎপত্তিগত দিক থেকে আমরা ভাগ করতে পারি। একটা হলো উদ্দেশ্য ভিত্তিক আমরা ভাগ করতে পারি। উদ্দেশ্য ভিত্তিকের মধ্যে যেমন তুমি পেতে পারো সচ্ছলতার অনুপাত, অর্জনের অনুপাত বা এই বিষয়বস্তুগুলো পেতে পারো। আর উৎসেরগুলো তুমি পেতে পারো যেমন আর্থিক বিবরণী, আয় বিবরণী বা অন্যান্য যে সমস্ত বিবরণী আছে সেই বিবরণীর মাধ্যমে যদি আমরা তথ্যগুলো সংগ্রহ করি এবং অনুপাত বিশ্লেষণ করি তখন সেগুলোকে আমরা উৎস ভিত্তিক বলি। তো যাই হোক, এটা তোমরা একটু বিস্তারিত দেখে দাও, আমি জাস্ট একটু নক করে গেলাম তোমাদেরকে। আমি আজকে যে মূল অংশে চলে আসি। যে 2টা বিষয় তোমাদেরকে আজকে দেখাবো সেটি হচ্ছে যে তারল্য অনুপাত এবং চলতি অনুপাত। আসলে কথাটা বললে এরকম যে আগে হচ্ছে চলতি অনুপাত, তারপরে তারল্য অনুপাত। তো আমরা প্রথমেই আসি যে 1 নাম্বারটা যদি বলি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবে যে আমাদের বইয়ে কিন্তু অনেক অনুপাত আছে। তো অনেক অনুপাত কিন্তু ইন্টারমিডিয়েটে হয়তো এতগুলা শেখার দরকার পড়বে না। তো 13-14টা যদি এই অনুপাত বিশ্লেষণ যদি ভালো করে শিখতে পারো, আমি মনে করি যে তোমাদের পরীক্ষায় যে 4টা আসে সেই 4টা তোমরা কমন পেয়ে যাবা। তো এই জন্য বইয়ের মধ্যে যে 25-26টা আছে এতগুলা শেখার দরকার পড়বে না। আমি ধীরে ধীরে যে লেকচারগুলো দিব সেই লেকচারগুলোর মধ্যে তোমরা একটু খেয়াল রাখবে। এই 13-14টা আমি অনুপাত বিশ্লেষণ নিয়ে মূলত তোমাদেরকে দৃষ্টিপাত করব যে তোমরা যাতে ভালো করে শিখো এবং বিষয়বস্তুগুলো যাতে বুঝে নাও। তো আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। তো এই জন্য খেয়াল রেখো যে আজকে থেকে যে লেকচারগুলো দিচ্ছি এই অধ্যায়ের এবং অনুপাত বিশ্লেষণের শেষ দিন পর্যন্ত তোমরা একটু খেয়াল রাখবে যে আমি কোনগুলো বলছি সেগুলোর প্রতি তোমরা বিশেষভাবে নজর রাখবে। এবং আরেকটা বিষয় হলো যে আমার অভিজ্ঞতার মতে দেখছি যে 8টা বা 9টা শিখলে পরে দেখা যায় যে প্রায় 3টা পাওয়া যায়, ওই একটার জন্য বাড়তিটা শেখা। তো যাই হোক, চলে আসি 1 নাম্বার, আমাদের চলতি অনুপাত। এটা নিয়ে আগে কথা বলি যে চলতি অনুপাত। তো চলতি অনুপাতে আমরা আসলে কাকে বলি? আমাদের এই চলতি অনুপাত জানার আগে আমাদের 2টা বিষয় আগে জানা দরকার। সেটা হচ্ছে যে একটা হচ্ছে চলতি সম্পদ, আর একটা হচ্ছে চলতি দায়। আমরা মূলত বলি যে এই চলতি অনুপাতের সংজ্ঞাটা যদি একটু বলে নিই তাহলে সেই ক্ষেত্রে বলতেছি যে চলতি সম্পদ ও চলতি দায়ের মধ্যে যে তুলনামূলক যে বিশ্লেষণ করা হয় তাকেই আমরা বলি চলতি অনুপাত। তাহলে এই কারণে কিন্তু আমাদের এই যে সংজ্ঞাটা বললাম এটার ভেতরেই 2টা বিষয়বস্তু লুকিয়ে আছে। একটি হচ্ছে চলতি সম্পদ, আর একটা হলো চলতি দায়। এখন এই 2টা বিষয়বস্তুকে যদি আমরা আয়ত্ত করতে না পারি যে কোন বিষয়বস্তুগুলো, কোন লেনদেনগুলো চলতি সম্পদ আর কোন লেনদেনগুলো চলতি দায়, তাই যদি আমরা শিখতে না পারি সেই ক্ষেত্রে কিন্তু আমরা জানতেই পারবো না যে কিভাবে এই অনুপাতটা বের করতে হয়। তাহলে প্রথমেই আমাদের জানা দরকার চলতি সম্পদ কাকে বলে। তো সেই সংজ্ঞাটা আগে বলে নিই। যে সমস্ত সম্পদগুলো একটি নির্দিষ্ট হিসাবকালের মধ্যে নগদ অর্থে রূপান্তর করা যায় বা তরল সম্পদে রূপান্তর করা যায়, ওই সকল সম্পদকে আমরা চলতি সম্পদ বলি। আবারও বলছি, যে সমস্ত সম্পদগুলোকে একটি নির্দিষ্ট হিসাবকালের মধ্যে নগদ টাকায় বা তরল সম্পদে রূপান্তর করা যায় ওই সমস্ত সম্পদকে আমরা চলতি সম্পদ বলি। এখন এই চলতি সম্পদের কিছু উদাহরণ দিই তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন
নগদ টাকা, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব বা দেনাদার, অগ্রিম খরচসমূহ এবং স্বল্পমেয়াদী কোনো বিনিয়োগ যদি থাকে তাহলে সেই সমস্ত স্বল্পমেয়াদী বিনিয়োগগুলোকে আমরা একত্রিত করে যে মোট ফলাফলটা পাই সেইটাকে আমরা বলেছি যে চলতি সম্পদ। এখানে আরেকটা বিষয় বলে রাখি যে সবগুলা কথাই হয়তো বা সবগুলো উপাদান হয়তো আমি বলি নাই, কারণ হলো তোমার প্রশ্নের যে সমস্ত বিষয়বস্তু থাকবে, যে সমস্ত দফাসমূহ থাকবে, সেই দফাসমূহ থেকে কিন্তু চিহ্নিত করতে হবে যে কোনগুলা আমাদের চলতি সম্পদ। যেমন ধরো এখন যদি বলি যে একটা তোমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া আছে বা ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে থেকে ব্যালেন্স শিট দেওয়া আছে, তো ব্যালেন্স শিটে কী দেওয়া আছে? দেওয়া আছে মনে করো যে তোমার ইনভেন্টরি দেওয়া আছে বা মজুত পণ্য দেওয়া আছে, সেই মজুত পণ্যটাও কিন্তু চলতি সম্পদ হিসেবে আমরা বিবেচনা করি, কারণ মজুত যে পণ্যগুলো থাকে সেগুলো কিন্তু আমরা দীর্ঘদিন রেখে দিই না, আমরা প্রতিনিয়ত বিক্রি করার চেষ্টা করি। এই কারণে বলছি যে দেখো সবসময় যে তুমি যা শিখেছ ওর ভেতর থেকেই যে সব থাকবে তা না, এই জন্য সংজ্ঞাগত বিষয়বস্তুটাকে ভালো করে শিখতে হবে, তারপরে এই বিস্তৃত বর্ণনাগুলো দেখতে হবে। বইয়ের এমন কোনো অংশ নাই যে যেখান থেকে তুমি ড্রপ আউট বা বাদ দিয়ে তুমি করার চেষ্টা করবে। তো আশা করি তোমরা বাদ দিবে না, এই কারণে আমি সংজ্ঞার মধ্যে মজুত পণ্যটা বলিনি, যাতে পরবর্তীতে তুমি আবার দৃষ্টিপাত করো যে আরও কোনো সম্পদ কিন্তু থাকতে পারে, সেটা প্রশ্নের উপর নির্ভর করবে। তো যাই হোক, তাহলে আবার একটু বলছি যে আমরা এই চলতি সম্পদ বলতে কোন কোন সম্পদগুলো যেগুলো আমরা সচরাচর পাই সেইগুলোর কথাই আমি বলছি। আবারও বলছি, নগদ টাকা, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, মজুত পণ্য, অগ্রিম খরচ এবং স্বল্পমেয়াদী বিনিয়োগ, এই বিষয়বস্তুগুলোকে সমষ্টিগতভাবে আমরা চলতি সম্পদ বলি। এখন আসি চলতি দায় কাকে বলে। চলতি দায় হচ্ছে যে সমস্ত দায়সমূহ একটি নির্দিষ্ট হিসাবকালের মধ্যে পরিশোধ করতে হয় বা পরিশোধের মাধ্যমে নিঃশেষ করতে হয়, সেই সমস্ত দায়গুলোকে আমরা চলতি দায় বলি। তো চলতি দায়ের মধ্যে যেমন আমরা বলছি প্রদেয় হিসাব, প্রদেয় বিল বা নোট, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, অগ্রিম আয়, এই বিষয়বস্তুগুলোকে মূলত আমরা চলতি দায় বলে থাকি। তো চলতি সম্পদকে যদি আমরা চলতি দায় দ্বারা যদি ভাগ করি তাহলে যে ফলাফল পাই আমরা সেটাকে বলি চলতি অনুপাত। তাহলে আমি এখানে সূত্রটা একটু লিখে দিই। তো এখানে দেখো যে যা লিখেছি চলতি সম্পদ ভাগ চলতি দায়, আর সমান দিয়ে এটা একটা আদর্শ মান দেখানোর চেষ্টা করেছি 1:2, বা 1 টাকা চলতি 1 টাকার যদি তোমার চলতি দায় থাকে তো তার বিপরীতে তোমার 2 টাকার চলতি সম্পদ থাকবে। তো সেই বিষয়টা একটু খেয়াল রাখবে যে একটু মনে ভুল হয়েছে, যে 2:1 হবে, এটা 2:1 হবে। অর্থাৎ এটা আদর্শ মান আমরা বলি যে 2 টাকার যদি চলতি সম্পদ থাকে তাহলে তার বিপরীতে 1 টাকা চলতি দায় থাকবে, এটি হচ্ছে আদর্শ মান। তো এখন কথা হলো যে এই যে ছাত্ররা কিভাবে অনেক সময় আমাদের পরীক্ষার মধ্যে মন্তব্য আসে যে ভালো বা মন্দ বা এইটা দ্বারা কি বোঝাচ্ছে, মূলত একটা প্রতিষ্ঠান এই অনুপাত দ্বারা বোঝায় যেটা, সেটা হচ্ছে যে আমরা চলতি সম্পদ দ্বারা চলতি দায় মিটাইতে সক্ষম কিনা, বা তারপরে আমাদের কি অবস্থা থাকে, চলতি দায় পরিশোধ করার পরেও প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ কীরকম থাকে সেইটা নির্দেশ করা হচ্ছে এই চলতি অনুপাত। তো সচরাচর এই জন্য এখানে বলে থাকে যে যদি 2 টাকার চলতি সম্পদ থাকে তাহলে 1 টাকা চলতি দায় থাকাটা হচ্ছে উত্তম। এখন আমরা যদি এরকম কোনো অঙ্ক করতে গিয়ে পাই যে ধরো একটা অঙ্ক তুমি করলা যেখানে চলতি সম্পদকে ভাগ দিলে চলতি দায় দ্বারা, ওখানে রেজাল্ট আসলো 2-এর চেয়ে কম। এখন 2-এর চেয়ে কম মানে কত?
ধরো 1.5 আসছে বা 1 আসছে, তো এইটা কিন্তু এই যে আদর্শ মান কিন্তু বজায় রাখতে পারে না। তা আমরা এখানে বলতেছি যে যেমন ধরো যদি কম আসে, যদি ফলাফলটা যদি 2-এর চেয়ে কম হয়, তখন আমরা বলি যে প্রতিষ্ঠান তার চলতি সম্পদের যথাযথ ব্যবস্থাপনা করতে পারে নাই, যা চলতি সম্পদ দ্বারা চলতি দায়কে পরিশোধ করতে আদর্শ মানের সাথে সামঞ্জস্যপূর্ণ। তো যেহেতু সামঞ্জস্যপূর্ণ না, তাইলে এইটা প্রতিষ্ঠানের অসচ্ছলতাকে প্রকাশ করে। তাহলে আসলে এটা তাহলে কি করা উচিত? তাহলে যা করা উচিত তা হচ্ছে যে চলতি সম্পদের পরিমাণ বৃদ্ধির মাধ্যমে আদর্শ মান বজায় রাখা উচিত। একটি কথা মনে রাখবে যে যখন নাকি কোনো এই বর্ণনা করতে হয় আমাদের, বা একটা ফলাফলের পরে যখন সেটা সম্পর্কে মন্তব্য করতে হয়, তখন কিন্তু তোমাকে এটা সমস্যাটাও বলতে হবে, আর এটা সমাধানটা কীভাবে হবে সেটাও কিন্তু বলতে হবে। তাহলে সমস্যাটা কী ছিল? যে সে পরিশোধ করতে আদর্শ মান বজায় রাখে নাই, তাহলে তাকে কী করতে হবে? চলতি সম্পদের পরিমাণ বৃদ্ধি করে চলতি দায়ে আদর্শ মান বজায় রাখতে সচেষ্ট হতে হবে। রেমিডিটাও তোমাকে বলে দিতে হবে। এবার যদি সমান হয়, যে ঠিক আছে আদর্শ মান 2, তোমারও রেজাল্ট আসছে 2, বা 2-এর চেয়ে সামান্য কম, যে 1.9896, অথবা আসছে 2.04, 2.06, এরকম। অর্থাৎ আদর্শ মানের একদম 2 হলে তো ভালোই, আর যদি একটু সামান্য কমও থাকে অথবা সামান্য যদি বেশি থাকে, সেক্ষেত্রেও আমরা কিন্তু একই রকম বলবো যে আদর্শ মানকে বজায় রাখতে প্রতিষ্ঠান সচেষ্ট, এবং এই ক্ষেত্রে চলতি সম্পদ দ্বারা চলতি দায় পরিশোধে সক্ষম। এখন কম বেশি যদি হয় সামান্য, তাহলে এখানে শুধু বলে রাখতে হবে আদর্শ মান নিকটবর্তী রয়েছে, যা আদর্শ মানের সমান বজায় রাখা উত্তম, এইটুকু বলে দিলে হবে। এবার যদি বেশি হয়, বেশি মানে কেমন হওয়া উচিত? 2 হয়ে গেছে 2.5-এর উপরে, অথবা 2.5-এর উপরে, বা 3, 4, 5 এরকম চলে আসছে। এই যে বাড়তি যদি হয়, তখন কিন্তু আমরা সেইভাবেই বলবো যে এখানে চলতি সম্পদের উপরে চলতি দায়ের উপরে চলতি সম্পদের আধিক্য প্রকাশ পেয়েছে, অর্থাৎ এখানে চলতি সম্পদের যথাযথ ব্যবস্থাপনা সংরক্ষিত হয়নি বা যথাযথভাবে অনুসরিত হয়নি, ফলে প্রতিষ্ঠানের সামগ্রিক লক্ষ্য অর্জন ব্যাহত হতে পারে। অতএব প্রতিষ্ঠানকে চলতি সম্পদের কাম্য অবস্থা বজায় রেখে চলতি দায় পরিশোধে সচেষ্ট হতে হবে। এইটুকু তোমাকে বলে দিলাম। তাহলে 3টা পজিশন কিন্তু বলছে। একটা হলো যদি আদর্শ মানের চেয়ে কম হয়, 2 নম্বর বলেছে আদর্শ মানের চেয়ে যদি বেশি হয়, আর মাঝখানে হলো আদর্শ মান যদি সমান হয়। আমি বলার সময় কিন্তু বলেছি যে কম, সমান, বেশি, এইভাবে কিন্তু বর্ণনা করেছি। তো তুমি 3টা বর্ণনা আবার তোমরা একটু ভালোভাবে দেখে নিবা। এইবার আসি যে আমি কিন্তু অঙ্ক দেখাচ্ছি না এখন, শুধুমাত্র থিওরিটিক্যাল অংশগুলো নিয়ে আলোচনা করতেছি, সূত্রগুলো লিখতেছি, আদর্শ মান নিয়ে কথা বলতেছি, আর কিভাবে আমরা এটাকে সম্পন্ন করব। তাইলে অবশ্যই কিন্তু তোমরা খেয়াল রাখবা যে এই যে চলতি অনুপাত পরীক্ষায় আসার সম্ভাবনা আমরা ধরে নিলাম যে 90%, কারণ এটা প্রায় বছরই থাকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এটাকে খুব বেশি গুরুত্ব দিবে, খুব বেশি, ভেরি ভেরি এটাকে গুরুত্বের সঙ্গে কিন্তু শিখবা। তাহলে আমাদের চলতি সম্পদ এবং চলতি দায়গুলো চিনতে হবে, তারপর অনুপাত বের করতে হবে। তার মানে চলতি সম্পদ এবং চলতি দায় যদি আমরা নির্ণয় করতে বা নিরূপণ করতে যদি ব্যর্থ হই, সেক্ষেত্রে কিন্তু আমাদের সামগ্রিক অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। আরেকটা বিষয় হলো যে এই চলতি অনুপাত কিন্তু প্রতিষ্ঠানের সচ্ছলতাকে প্রকাশ করে। এই কথাটা খেয়াল রাখবে, এমসিকিউতে অনেক সময় থাকতে পারে, যে আমাদের যে নৈর্বাচনিক প্রশ্নগুলো আসে সেখানে কিন্তু থাকতে পারে যে কেন চলতি অনুপাত দ্বারা কী প্রকাশ করে। আসলে এবার 2 নম্বর, এটার বেশ কয়েকটা নাম আছে, আমি এখানে তারল্য অনুপাত লিখেছি। এটার আরও যে নামগুলো আছে সেগুলো হচ্ছে যে অগ্নি পরীক্ষা অনুপাত, দ্রুত অনুপাত, ইংরেজিতে আমরা বলি অ্যাসিড টেস্ট রেশিও, এবং কুইক রেশিও, লিকুইড রেশিও বলে, তার তারল্য অনুপাত যেটাকে বলা হয়। তো এটার কিন্তু 3টা নাম আছে। পরীক্ষা যেটা আসুক তোমরা কিন্তু বুঝে নিবে যে এই একই জিনিস,
একটা অনুপাতের 3টা নাম। তাহলে কি কি পেলাম আমরা? তারল্য অনুপাত, দ্রুত অনুপাত এবং অগ্নি পরীক্ষা অনুপাত। এটা ইংরেজিগুলো কি বলেছিলাম? যে কুইক রেশিও, লিকুইড রেশিও এবং অ্যাসিড টেস্ট রেশিও। তো পরীক্ষা যেটা আসুক সেটাই তোমরা এটাকে ভেবে নিবা বা ধরে নিবা যেটা তারল্য অনুপাত। তো তারল্য অনুপাতের সূত্রটা হচ্ছে আমরা তরল সম্পদকে যদি তরল দায় দ্বারা যদি ভাগ দিই, সেই ক্ষেত্রে যে অনুপাতটা তৈরি হয় সেটি হচ্ছে তারল্য অনুপাত। তারল্য অনুপাত মূলত তরল সম্পদ এবং তরল দায়গুলোকে নিয়ে কাজ করে। এখন আমাদের জানা দরকার যে তরল সম্পদ কোনগুলো। চলতি সম্পদ থেকে যদি আমরা সমাপনী মজুত পণ্য বা মজুত পণ্য ও অগ্রিম খরচ যদি আমরা বাদ দিই, তাহলে অবশিষ্ট যে চলতি সম্পদগুলো থাকে সেইগুলো সমষ্টি হচ্ছে তরল সম্পদ। তাহলে অবশিষ্ট কি কি থাকলো? যেমন ধরা হাতের নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, স্বল্পমেয়াদী বিনিয়োগ, এগুলাকে যদি যোগ করি তাহলে যে পরিমাণ সম্পদটা আসবে সেটাকে আমরা বলতেছি যে তরল সম্পদ। তাহলে আমরা দুইটা জিনিস কিন্তু বহির্ভূত রাখলাম। কি কি? দুইটা জিনিস মনে রাখবো। আমাদের পরীক্ষাতে সাধারণত দুইটাই থাকে। একটা হচ্ছে সমাপনী মজুত পণ্য বা মজুত পণ্য, আর একটা হচ্ছে যে অগ্রিম খরচ। এই দুইটাকে যদি আমরা বাদ দিই তাহলে অবশিষ্ট চলতি সম্পদগুলার সমষ্টি হচ্ছে তরল সম্পদ। আর তরল দায় কোনগুলা? বলা হয়েছে যে তরল দায় হচ্ছে যে চলতি দায় থেকে যদি আমরা ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনকে যদি বাদ দিই ও অগ্রিম আয়কে যদি আমরা বাদ দিই, এই দুইটাকে যদি আমরা বাদ দিই তাহলে যে পরিমাণ তরল দায় পাওয়া যাবে সেগুলো, যে পরিমাণ দায় পাওয়া যাবে সেটাকে আমরা তরল দায় বলেছি। তাইলে তার মানে হচ্ছে তোমার প্রদেয় হিসাব, প্রদেয় বিল এবং স্বল্পমেয়াদী ঋণ, এই তিনটার সমষ্টিকে আমরা বলছি যে তরল দায়। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন এবং অগ্রিম আয় এই দুইটাকে অন্তর্ভুক্ত করা যাবে না চলতি দায়ের মধ্যে। এই কথাটা খেয়াল রাখতে। মূলত এটাও সচ্ছলতার একটা অনুপাত, যেখান থেকে সচ্ছলতা, প্রতিষ্ঠানের সচ্ছলতা প্রকাশ পায় যে চলতি সম্পদ দ্বারা মানে তরল সম্পদ দ্বারা তরল দায় পরিশোধ করতে সক্ষম কিনা, সেই সক্ষমতাকে এখানে প্রকাশ করে। আর এখানে আদর্শ মানটা হচ্ছে 1 টাকা তরল সম্পদের বিপরীতে 1 টাকারই তরল দায় থাকবে। এখন যদি কোনো কারণে যদি তরল সম্পদের পরিমাণ যদি বেশি হয়, ধরো ফলাফল এরকম আসলো 2 চলে আসলো, তোমার রেজাল্ট হচ্ছে 2, তার মানে যেখানে তোমার থাকার কথা 1 টাকা সেখানে আছে 2 টাকা। তাহলে এখান থেকে বুঝতে হবে যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তার তরল সম্পদের যথাযথ ব্যবস্থাপনা বা ক্যাশ ম্যানেজমেন্টটা ঠিক মতন করতে পারে না। এই করতে না পারার কারণে কিন্তু প্রতিষ্ঠানে পরোক্ষ ব্যয় কিন্তু বেড়ে যেতে পারে। যেমন ধরো তুমি তরল দায়গুলো নিয়ে রাখছো, তোমার হাতে অনেক টাকা ক্যাশ বাক্সে, তো যদি অধিক পরিমাণ যদি ক্যাশ তুমি সংরক্ষণ করো তাহলে তুমি নগদের যথাযথ ব্যবস্থাপনা করতে পারলা না, আর এর বিপরীতে কী দিতে হবে? সুদ দিতে হবে, তাহলে তোমার পরোক্ষ ব্যয় বেড়ে যেতে পারে। এই কারণে বলা হচ্ছে যে যদি আমাদের এই তরল সম্পদের আধিক্য যদি বেশি হয়ে যায় তরল দায়ের তুলনায়, সেই ক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারবে না এবং তার পরোক্ষ ব্যয় বেড়ে যেতে পারে। তো যাই হোক, এই আগের মতোই কিন্তু তোমরা খেয়াল রাখবে যে আগে যে আমরা চলতি অনুপাতের বেলায় যে কম, সমান, বেশি এরকম 3টা পজিশন আলোচনা করেছিলাম, এখানেও কিন্তু একই রকম। কম হওয়াটা যেমন প্রতিষ্ঠানের জন্য খারাপ, সে তার কাঙ্ক্ষিত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কাঙ্ক্ষিত তরল সম্পদের মান বজায় রাখতে পারে না বা ক্যাশ ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারে না। সমান হলে উত্তম বা ভালো, এই ধরনের কথা বলবো। আর বেশি হয়ে গেলে পরে বলতে হবে তরল সম্পদকে কমায়া কাঙ্ক্ষিত আদর্শ মান বজায় রাখতে হবে বা সচেষ্ট থাকতে হবে কর্তৃপক্ষকে। এই বিষয়বস্তুগুলো মূলত তোমরা আলোকপাত করবে। আর এতক্ষণ যা বলেছি এগুলো বইয়ের সাথে একটু মিলা নিবে যে তরল। তাহলে আমরা 4টা জিনিসের প্রতি কিন্তু ফোকাস করতে চাই। একটা হচ্ছে চলতি সম্পদ কাকে বলে, চলতি সম্পদের উদাহরণ। চলতি দায় কাকে বলে, চলতি দায়ের উদাহরণ। তারপর আসতেছে তরল সম্পদ কাকে বলে, তরল সম্পদের উদাহরণ। এবং তড়িৎ দায় বা তরল দায় কাকে বলে এবং তরল দায়ের উদাহরণ। এই সমষ্টিগুলা বা এই বিষয়বস্তুগুলা যদি আমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে এই 2টা অনুপাত নির্ণয় করা তোমার জন্য অসম্ভব কিছুই না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আলোচনা করলাম। পরবর্তী লেকচারে আমরা সামনে হয়তো আরও কিছু আগাবো। আমি বেসিক্যালি সূত্রগুলো নিয়ে কথা বলছি এখন। তো পরবর্তী সময়ে হয়তো অঙ্ক দেখানোর চেষ্টা করব। তো সে পর্যন্ত পরবর্তী লেকচার দেওয়ার আগ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর করোনাতে যথেষ্ট পরিমাণ শরীরে তোমাদের ভিটামিন ডির কিন্তু প্রয়োজন পড়বে। ঢাকা শহরে যারা থাকো বা ঘরের ভিতরে যারা বন্দি থাকো তারা একটু বেডটির হবে মাঝে মধ্যে, অন্তত সূর্যের আলো বাতাস এগুলো কিন্তু গায়ে লাগাবে। আর ভিটামিন ডি যুক্ত খাবার বেশি করে খাবে, যাতে সামনে আমাদের দ্বিতীয় ওয়েভ আসতে পারে কিন্তু করোনার। প্রধানমন্ত্রী সহ সবাই কিন্তু এটা নিয়ে উদ্বিগ্ন। আজকেও তথ্যমন্ত্রীর
কথাবার্তা দেখলাম। তো যাই হোক, ভীত হওয়ার কিছু নাই। তোমরা সামনের দিনগুলা আরও ভালোভাবে পার করবে। দেশ আবার সুস্থ অবস্থায়, স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।